অ্যাকচুয়ালি সরকার যেটা করেছে সেটা হচ্ছে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে, পাইয়ে দেওয়ার গ্রুপ তৈরি করেছে। আর এই যারা যারা পেয়ে যাচ্ছে আর যারা যারা দেওয়া হচ্ছে না, এদের মধ্যে সোসাইটিতে একটা বিভেদ সৃষ্টি করেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম চন্দ্রজিৎ, আর আমরা শুরু করছি একটা নতুন পর্ব। আজ ইউটিউবার আমি সবসময়ের জন্য আমাদের যারা সাবস্ক্রাইবার্স আছেন তাদের সময়কে ভ্যালু দেওয়ার জন্য, এবং তারা এক্স্যাক্টলি কি জানতে চায় সেটা আমি সবসময় বলি ভিডিও শেষ করার আগে, যে আপনারা দয়া করে নিজেদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন, তাতে আমি জানতে পারবো যে আপনারা কি জানতে চান বা আপনারা কিসে ইন্টারেস্টেড। সেই বিষয়ে কথা বলতে গিয়ে একজন আমাদের সাবস্ক্রাইবার তিনি বলেছেন যে একটা ভিডিও তৈরি করবার জন্য উইথ রেসপেক্ট টু এই যে 60,000 টাকা করে পুজো কমিটি বা ক্লাবগুলো থেকে দেওয়া হচ্ছে বা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই জিনিসটার উপর ভিত্তি করে একটা ভিডিও যাতে বানানো হয়। আমরা এখন সেই ভিডিওটাই বানাতে চলেছি। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। তথ্য প্রমাণ সমেত একটা রিসার্চ করে আমরা এই ভিডিওটাকে আনছি। যদি ভিডিওটা পছন্দ হয় আর যদি প্রথমবার এই চ্যানেলটা এসে থাকেন তা দয়া করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখে নেওয়া যাক ভারতের তথা পশ্চিমবাংলার ইকোনমিক সিচুয়েশনটা কেমন। ये लोग जो आपको इस वीडियो में दिख रहे हैं वो तृणमूल कांग्रेस के पार्टी वर्कर्स हैं, और वो कर क्या रहे हैं? वो घूस वापस दे रहे हैं जो उन्होंने ली थी गांव वालों से उनको वेलफेयर स्कीम्स देने के लिए। ऐसी वेलफेयर स्कीम्स जो एक्चुअली फ्री होनी चाहिए थी, और उन्होंने खुद अपने मन से नहीं किया था, बल्कि उन्होंने ये किया था क्योंकि ममता बनर्जी ने उनको कहा था ये करने के लिए। और ये एक ऐसा सिस्टम है जिसकी वजह से ममता बनर्जी पावर में रह पाई है पिछले 11 सालों के। বন্ধুরা, আমরা জানি যে যখন আমাদের পকেটে পয়সা থাকে সেই পকেটের পয়সাটা দিয়ে আমরা একটা প্ল্যান করি। ধরুন আপনাদের কাছে একটা বাজেট আছে এবং সেই বাজেটটাকে ভিত্তি করে আমরা কেনাকাটা, আমাদের ইনভেস্টমেন্ট আমরা ওইটাকে ভেবে ভাবি। মানে আমাদের ফাউন্ডেশনটা হচ্ছে বাজেট, এবং সেই বাজেটের যে টাকাটা সেটা আমরা অ্যালোকেট করি আমাদের নিজস্ব আলাদা আলাদা জিনিস কেনবার জন্য অথবা ইনভেস্টমেন্টের জন্য। একইভাবে ভারত সরকারের কাছেও একটা বাজেট আছে, একইভাবে সরকারের আমাদের রাজ্য সরকারের কাছেও একটা বাজেট আছে, এবং সেই বাজেটগুলো দিয়ে তারা ডিসাইড করেন যে কোন জায়গায় কত টাকা ইনভেস্ট করবো, কোন জায়গায় আমি কত টাকা দেবো। তো এই যে ব্যাপারটাই যে বাজেটের যে জিনিসটা, সেটা কিন্তু তখনই খুব ভালো হয় যখন আমরা মিনিমাম আমরা ধার নিয়ে চালাবো। ধরুন সেটা তখনই একটা রাজ্যকে আমি খুব ভালো প্রোগ্রেস করছে বলতে পারবো যখন তাদের রাজকারবারটা যেটা চলছে সেটা ধারে চলছে না। ধরুন আজকে আপনার সামনে একটা লোক এসে একটা বিশাল দামি গাড়ি নিয়ে এলো এবং বললো যে আমরা এই গাড়িটা কিনেছি। অ্যাপারেন্টলি শুনতে খুব ভালো লাগছে, মনে হবে যেন সে সাংঘাতিক একটা কিছু নিজের জীবনে করেছে। পরবর্তীকালে আপনি জানতে পারছেন যে সে গলা অবধি ধারে চলছে। সেই লোকটাকে কি আপনি সাকসেসফুল বলবেন? এটা একটা প্রশ্ন। সিমিলারলি আজকে যদি আপনি ইন্ডিয়ার ইকোনমিক কন্ডিশনটা দেখেন, 2-3 দিন আগেই চারিদিকে একটা খবর চলছে যে ইন্ডিয়া হ্যাজ বিকাম দি 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, আর আমরা ইউকে সারপাস করে এগিয়ে গেছি। মানে এখন ইউকের কাছে $3.2 ট্রিলিয়ন জিডিপি আছে, আমাদের সেখানে 3.2 এর জায়গায় $3.5 ট্রিলিয়ন ইকোনমি আছে, উইচ ইজ এ ভেরি গুড থিং, ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। স্পেশালি আমাদের উপর যে দেশটা 300 বছর ধরে রাজত্ব করে গেছে, আর শুধু রাজত্ব না আমাদের কাছ থেকে লুটে নিয়ে চলে গেছে, তাদেরকে হারিয়ে দেওয়ার যেটা মজা সেটা আমি বুঝতে পারছি। সকল ভারতীয়দের মতন আমারও সেই জিনিসটাকে খুব গর্ববোধ করছি। কিন্তু এটা ভুললে চলবে না যে ইউকের যে পপুলেশন আর ভারতের যে পপুলেশন, এর মধ্যে একটা বিস্তর ফারাক আছে। আর এই বিস্তর ফারাকের জন্য কি দাঁড়াচ্ছে যে আমরা ওদের কাছ থেকে $0.3 ট্রিলিয়ন এগিয়ে থাকলেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি পার ক্যাপিটা জিডিপি যদি দেখি, মাথা পিছু কত রোজগার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। আপনার স্ক্রিনের তলায় হয়তো এখন সাইডে দেখতে পাচ্ছেন যে কোটাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যিনি কর্ণধর, তিনিও এই একই কথা নিজের টুইটারে শেয়ার করেছেন। এবার বক্তব্য হচ্ছে যে ভারতের যে গ্রোথ বা ভারতের যে জিডিপি, তার কত সংখ্যা, মানে কতটা পার্সেন্টেজ অফ দ্যাট জিডিপি ধারে চলছে। শুনলে এটাকে আমরা ইকোনমিক টার্মসে বলি ডেট টু জিডিপি রেশিও, কত টাকা ধারে আছে, কত টাকা নিজস্ব। তো ভারতবর্ষ এখন মোর দ্যান 90% লোনে চলছে। এন্টার যে ভারতবর্ষটা চলছে সেটা 90% লোনে চলছে, যেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। আর এই ডেটাটা 2020 সালের ডেটা। একইভাবে আমরা যখন রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে দেখব, তখন আমরা দেখতে পাবো আমরাও কিন্তু যথেষ্ট ধারে চলছি। মানে আপনারা যদি দেখেন যে রিসেন্টলি যে বাজেটটা পেশ করেছে, রিসেন্টলি যে বাজেটটা আমাদের পেশ করা হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়া যিনি বার করেছেন, উনি পরিষ্কার ক্লিয়ারলি বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট 5,86,438 5,86,438 crore লোনে চলছে, এবং এই বার্ডেনটা কিন্তু বিশাল বার্ডেন। ওয়েস্ট বেঙ্গল আজকে ভারতবর্ষে ওয়ান অফ দি বিগেস্ট বা ওয়ান অফ দি হাইয়েস্ট ডেট বার্ডেন স্টেট। এছাড়া ওয়েস্ট বেঙ্গল যদিও ইকোনমিক টার্মসে এখনও ভারতবর্ষের 6 নম্বর লার্জেস্ট ইকোনমি বা স্টেট ওয়াইজ যদি দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু মোর দ্যান 5,86,438 crore লোনে চলছে অ্যাজ পার গভর্নমেন্ট ডেটা। আর এই যে লোনটা হচ্ছে সরকারের উপর, এই যে লোনের যে ভারটা চাপছে, এটার ইম্প্যাক্টটা কোথায় পড়ছে? এটার ইম্প্যাক্টটা পড়ছে সোশ্যাল ওয়েলফেয়ার মডেলগুলোতে। আপনার কাছে পকেটে টাকা থাকলেই তো আপনি ইনভেস্ট করবেন। পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকার ধারটা হচ্ছে প্রায় 6 কোটির কাছাকাছি, 6 লক্ষ কোটির কাছাকাছি। এই সিচুয়েশনে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষে তথা ওয়েস্ট বেঙ্গলের যখনই আমরা দেখব যে ধারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে সরকার আয় যত হচ্ছে তার থেকে বেশি ব্যয় করছে, এবং জায়গাটা এখানেই যে ব্যয়টা কোথায় করছে।
ভারত সরকার একটা লম্বা তালিকা দেখাতে পারবে যে কোথায় কোথায় আমরা ইনভেস্ট করেছি, তার একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গা ধার ধারছে না। পশ্চিমবঙ্গ সরকারের কাছে পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার, মানে কয়েকশো কোটি টাকার ঘুষ বা কয়েকশো কোটি টাকার স্ক্যাম আমাদের রাজ্যে হয়েছে, এবং সেই প্রসেস এখনো চলছে। কয়েকশো কোটি টাকার গরু পাচারের কাণ্ড চলছে, কত কোটি টাকার চিট ফান্ডের কেস কেলেঙ্কারি এখনো চলছে। যে টাকাটা যে 9-6 হলেও যে আমাদের ধার বাড়ে রাজ্য সরকারের, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও আমাদের শাসক দল মানতে নারাজ, শাসক দল এখনও বলছেন যে আমাদের রাজ্যে অনেক উন্নতি হয়েছে, আপনারা দয়া করে কয়েকটা ছোটো ছোটো ঘটনা চুরিচামারি করে বাদ দেখে আমাদের উন্নয়নের কাজগুলোকে ভুলে যাবেন না। আমি শুধু একটা কথাই বলবো যে গুনে গুনে কয়েকটা উন্নয়নের লিস্ট আমাদেরকে দিক, আপনারাই দিন একটা লিস্ট অফ উন্নয়ন আমরা কোথায় কোথায় পেয়েছি। অ্যাকচুয়ালি সরকার যেটা করেছে সেটা হচ্ছে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে, পাইয়ে দেওয়ার গ্রুপ তৈরি করেছে। আর এই যারা যারা পেয়ে যাচ্ছে আর যারা যারা দেওয়া হচ্ছে না, এদের মধ্যে সোসাইটিতে একটা বিভেদ সৃষ্টি করেছে। যে সরকারের কাছে প্রায় 6 লক্ষ কোটি টাকা দেনা, সেই সরকারের রাজ্য বা সেই সরকারের সামনে সরকারি মানে মন্ত্রীরা তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষের কেস চলছে, সেটা বেড়ে চলেছে। স্টুডেন্টদের ফিউচার ডামাডোল হয়ে যাচ্ছে, এডুকেশনের অবস্থা ডামাডোল হয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে না শুধু নয়, চাকরি পাওয়ার যোগ্যতাটাও কমে যাচ্ছে, জেনারেশনস নষ্ট হয়ে যাচ্ছে। ইংরেজি তুলে দেওয়াকে নিয়ে যেরকম করে এখন বাড়াবাড়ি করে চালানো হয়, জেনারেশনস নষ্ট করে দেওয়া হচ্ছে। উই আর নট এমপ্লয়েবল এনিমোর যদি এই জিনিসটাই চলতে থাকে। অথচ ডিএ বাড়ানোর যখন ব্যাপারটা আসে তখন সরকারের কাছে পয়সা নেই। ডিএ যেটা সাধারণভাবে মানুষের প্রাপ্য অধিকার, যে ইনফ্লেশন যখন হয়, দাম যখন জিনিসের বাড়ে, তার সঙ্গে সঙ্গে তাল মেলানোর জন্য সরকার ডিএটা বাড়ায় যাতে মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। সেই বেসিক ডিএটা আপনারা দিতে পারছেন না। অথচ রিসেন্টলি দুর্গাপুজোকে ক্যাপিটালাইজ করে গত বছরে 50,000 টাকা করে পার ক্লাবকে দেওয়া হয়েছিল, এবারে দেওয়া হয়েছে 60,000 টাকা করে পার ক্লাবকে। আচ্ছা, সেই টাকাটা নিয়ে পুজো করতে ইচ্ছে করবে? সেই টাকাটাকে নিয়ে পুজো করতে ইচ্ছে করবে? আমি বুঝতে পারছি না যে কেন আজকেও মানুষরা এই পরিষ্কার জলের মতন পরিষ্কার জিনিসটাকে দেখতে পাচ্ছে যে আমাদের রিলিজিয়াস প্র্যাকটিস, আমাদের রিলিজিয়াস ফেথ, এগুলোকে নিয়ে একটা পলিটিক্যাল ব্যবসা চলছে। পলিটিক্যাল সায়েন্সে বলা হয় পলিটিসাইজেশন অফ রিলিজন। দেখতে পাচ্ছি আমরা, কিন্তু যেহেতু কয়েকটা ক্লাব 60,000 টাকা করে পাবে, সেইটা ভেবে সব ভুলে গেলাম আমরা, বা সব ভুলে যেতে বসেছি আমরা। এছাড়া নাকি ইলেকট্রিসিটি বিলে 60% করে নাকি কম চার্জ দিতে হবে, মানে 60% করে ডিসকাউন্টেড রেটে ইলেকট্রিসিটি দেওয়া হবে। আচ্ছা, এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে বা ইলেকট্রিসিটিতে যে চার্জটা আপনি ডিসকাউন্টেড রেটে দিচ্ছেন, এই টাকাগুলো ফিল আপ করবেন কী করে? এগুলো তো আবার ডেফিসিটটাকে বাড়াবে। যেটা 5,86,000 কোটি টাকার উপর যে লোনটা আছে, সেটা তো আরও সরকারের উপর বাড়বে। আর যত সরকারের দেনা বাড়বে তত আমাদের ডেভেলপমেন্টের জায়গাগুলো চলবে না, আপনার ওখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। একটা চাদর আছে, নয় আপনি মাথা ঢাকবেন নয় পা ঢাকবেন। এটা কী চলছে? রিলিজিয়ন বা দুর্গাপুজো, যেটা ইউনেস্কোতে এখন মানে মানে রেকগনাইজড একটা জিনিস, যেটা আমাদের কাছে একটা গর্ব, বাঙালির কাছে দুর্গাপুজোটা গর্ব, সেটার মধ্যে এই রাজনীতি ঢুকিয়ে দিচ্ছেন। পাড়ায় পাড়ায় এখন শুধু লোকেরা পুজোর থেকেও বেশি কোন ক্লাব কোন পাড়া কত বেশি করে বড় পুজো করতে পারছে সেটাই চলছে। এই পলিটিক্সটাকে ঢুকিয়ে দিচ্ছেন আপনি মানুষের মধ্যে। দুর্গাপুজো বলে শুধু নয়, যে কোনো পুজোতে মানুষের একটা গেট টুগেদার হয়, একে অপরের সঙ্গে মেশার সুযোগ হয়। আর সেই সুযোগটাকে আপনারা কী করছেন? রিজনাল বা পলিটিক্যাল লাইন্সে আপনারা ডিভাইড করে দিচ্ছেন। এই বেনিফিশিয়ারি গ্রুপটা তৈরি করছেন আপনারা। কেন করছেন? এটা দিয়ে কি ভোটটা আসবে যে দিদি আমাদেরকে টাকা দিয়েছে তাই জন্য আমি ভোট দেবো? সারা বছরে একবার দুর্গাপুজো হবে, সেটার জন্য আমরা 5টা বছর নষ্ট করবো জীবনের? আমার মনে হয় এই ভিডিওটার মারফত আমরা এইটুকুনি বুঝতেই পারছি যে এই যে 60,000 টাকা করে লোন, 60,000 টাকা করে যে ডোনেশন দেওয়া হচ্ছে, বা ইলেকট্রিসিটিতে যে ছাড় দেওয়া হচ্ছে, বা সরকারি কর্মচারী এত কাজ পড়ে আছে, অথচ সরকারি কর্মচারীদের 11 দিনের ছুটি দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর মধ্যে একটা পলিটিক্যাল গন্ধ আছে। মায়ের দিকে তাকিয়ে নয়, সরকার পাওয়ারের দিকে তাকিয়ে এই বেনিফিশিয়ারি গ্রুপটা তৈরি করছে আর মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পুজো করতে চাই না নিজের শক্তির প্রদর্শন করতে চাই, যে কার কত বড় প্যান্ডেল হলো, কার কত বড় ইনভেস্টমেন্ট হলো, এইটা চাই। শ্যামবাজারের দুর্গাপুজো, সল্টলেকের দুর্গাপুজো, একডালিয়ার দুর্গাপুজো, এইগুলো বলবো, নাকি অমুক নেতার পুজো, তুসুক নেতার পুজো, এইটা বলবো? আমার বিশ্বাস যে পুজোর মধ্যে যেখানে ভক্তি শ্রদ্ধার জায়গা আছে, সেখানে এই 60,000 টাকা এরকম করে ছুঁড়ে ফেলে দিয়ে একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে রাজনীতি, যে নোংরা রাজনীতিটা বরাবর করে আসছে, সেটা আবার করছে। এই অবস্থায় দাঁড়িয়েও যেখানে মোর দ্যান 5,86,000 crore লোন আছে, যে জায়গায় 100 কোটি কোটি টাকার ঘুষের খবর বেরোচ্ছে, তাহলে এই জিনিসটাকে কতটা ডাইজেস্ট করবে একটা সাধারণ মানুষ হিসেবে যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়? এটা কতখানি লোকে ডাইজেস্ট করতে পারবে একটা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়? আমার বিশ্বাস যারা বাংলাকে ভালোবাসে, বাঙালি আনাকে ভালোবাসে, তারা আমার এই পয়েন্টগুলো বুঝতে পারছে, এবং তারা এই জিনিসটা মোটেই হ্যাপি হচ্ছে না, মোটেই খুশি হচ্ছে না। এই চালাকিটা ধরা পড়ে যাচ্ছে, এই নোংরা পলিটিক্সটা ধরা পড়ে যাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তা দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আর যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান, দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। এই বলে আমি এই ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।